এখন আমরা দেখব যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কি না, অর্থাৎ সালফারের একের অধিক যোজনী আছে কিনা সেটা আমরা যাচাই করব। সালফারের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা দেখতেছি 1s2 2s2 2p6 3s2 এই পর্যন্ত আমাদের 12টি ইলেকট্রন আমরা ব্যবহার করেছি। এখন আমাদের কাছে ইলেকট্রন অবশিষ্ট আছে 4টি। এই 4টি ইলেকট্রন আমাদের 3p তে প্রবেশ করবে। এখন 3p কে আমরা এখন ভেঙে লিখব। আমরা যেহেতু জানি যে p উপশক্তি স্তরের অরবিটাল 3টি, সেই 3টি অরবিটাল হচ্ছে px py pz। তা p উপশক্তি স্তরটাকে আমরা তার অরবিটাল অনুসারে ভেঙে লিখলাম। হুন্ডের নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন সমূহ অরবিটাল গুলোতে অযুগ্ন বা বিজোড় অবস্থায় প্রবেশ করে। তারপরে কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকলে তা ওই বিজোড় ইলেকট্রনগুলোকে জোড়ে পরিণত করবে। এখন দেখো, যেহেতু আমাদের হাতে 4টি ইলেকট্রন অবশিষ্ট আছে, হুন্ডের নীতি অনুসারে প্রত্যেকটি অরবিটালে আমরা একটি করে ইলেকট্রন প্রবেশ করাবো। বিজোড় বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করার পরে আমাদের হাতে আরো একটি ইলেকট্রন থাকে যা এই 3px এ পুনরায় এসে প্রবেশ করবে। এখন এই ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা দেখতেছি যে সালফারের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন আছে 2টি। তাহলে এই হিসাবে আমরা বলতে পারি যে সালফারের যোজনী হচ্ছে 2। সালফারের সর্বশেষ কক্ষপথ যেহেতু 3, সেহেতু আমরা বলতে পারি যে 3 তে আমাদের 3টি উপশক্তি স্তর অবস্থান করে। একটা হচ্ছে 3s 3p, অপরটি হচ্ছে 3d। সালফারের নরমাল ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতেছি যে 3d তে আমাদের কোনো ইলেকট্রন প্রবেশ করেনি, অর্থাৎ 3d আমাদের ফাঁকা অবস্থায় আছে। এখন আমরা যদি সালফারকে উত্তেজিত করি তাহলে সালফারের মধ্যে যে জোড় ইলেকট্রনগুলো আছে, এই জোড় ইলেকট্রনগুলো আমাদের ওই ফাঁকা ডি অরবিটালে গিয়ে প্রবেশ করবে। আমরা দেখতেছি যে সালফারের সর্বশেষ কক্ষপথে 2টি জায়গায় আমাদের জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ 3s এ 2টি ইলেকট্রন আছে এবং 3px এ আমাদের 2টি ইলেকট্রন আছে। এখন যদি আমরা সালফারকে উত্তেজিত করি তাহলে সালফারের এই 3px এর জোড় ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন আমাদের 3d তে গিয়ে প্রবেশ করবে। এখন দেখো, সালফারকে আমরা উত্তেজিত করেছি। উত্তেজিত সালফারকে নরমালি আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি। সালফারকে উত্তেজিত করার পরে আমরা দেখতেছি যে সালফারের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ 3 নম্বর কক্ষপথে 4টি বিজোড় ইলেকট্রন অবস্থান করছে। দেখো, নরমাল ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতেছি যে নরমাল ইলেকট্রন বিন্যাসে আমাদের 3s এবং 3px এ 2টি করে ইলেকট্রন ছিল। যখন আমরা সালফারকে উত্তেজিত করলাম 3px থেকে একটি ইলেকট্রন আমাদের 3dxy এ স্থানান্তরিত হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে সালফারের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন হচ্ছে 4টি। যেহেতু আমরা জানি কোন একটি মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটাকে বলা হয় তার যোজনী, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এখানে সালফারের যোজনী হচ্ছে 4। দ্বিতীয় লাইনের ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সালফারের সর্বশেষ কক্ষপথে এখনো এক জোড়া ইলেকট্রন অবস্থান করছে, অর্থাৎ 3s আমাদের এখনো জোড় অবস্থায় আছে। তাহলে আমরা যদি এখন সালফারকে পুনরায় উত্তেজিত করি তাহলে দেখব যে এখন তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা দেখো, সালফারের 3s এ যে জোড় ইলেকট্রনটি ছিল উত্তেজিত করার কারণে এইখান থেকে একটি ইলেকট্রন আমাদের 3dxz এ স্থানান্তরিত হয়েছে। তাহলে আমরা এখন দেখতেছি যে সালফারের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। তাহলে এই ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা বলতে পারি যে যেহেতু সালফারের সর্বশেষ কক্ষপথে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, তাহলে সালফারের যোজনী হচ্ছে 6। এখানে আমরা 3টি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখলাম যে সালফারের প্রথম ইলেকট্রন বিন্যাস বা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস অনুসারে তার সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন ছিল 2টি, সেই হিসেবে আমরা বললাম যে সালফারের যোজনী হচ্ছে 2।
তারপরে সালফারকে যখন আমরা উত্তেজিত করেছি, অর্থাৎ দ্বিতীয় লাইনের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা বলতে পারি সালফারের সর্বশেষ কক্ষপথে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ সালফারের যোজনী হচ্ছে 4। একইভাবে ওই সালফারকে যদি আমরা পুনরায় উত্তেজিত করি, তাহলে তৃতীয় লাইন অনুসারে অর্থাৎ তৃতীয় ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা বলতে পারি সালফারের সর্বশেষ কক্ষপথে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন হচ্ছে 6টি। এই হিসাবে আমরা বলতে পারি যে সালফারের যোজনী হচ্ছে 6। তাহলে আমরা দেখলাম যে সালফারের যোজনী হচ্ছে 3টি, সেই 3টি হচ্ছে 2, 4 এবং 6। তো এখান থেকে আমাদের প্রমাণিত হয় যে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।